ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। গত মাসে আমরা ভগিনী নিবেদিতার ক্রেডল টেলস অফ হিন্দুইজম এই গ্রন্থটির বঙ্গানুবাদ পুরাণের গল্পকথা বইটি থেকে একটি গল্প পড়েছিলাম। আজ আমরা দ্বিতীয় গল্পটি পড়ব। দ্বিতীয় গল্পটির শিরোনাম হল শাপগ্রস্ত পরীক্ষিতের কাহিনী। প্রায়শই নীরব নিস্তব্ধ অরণ্যের মাঝে এক বিশাল বটবৃক্ষের ছায়ায় ঋষি শৌমিক মৌনব্রত অবলম্বন করে তপস্যায় নিমগ্ন থাকতেন। সেই সময় তিনি কারুর সঙ্গে কথা বলতেন না বা অপরের প্রশ্নেরও উত্তর দিতেন না। অরণ্যের প্রাণীরা নিঃশঙ্ক হয়ে তাঁর পায়ের কাছে খেলে বেড়াত। একটু দূরে আশ্রমের গাভীগুলি বিচরণ করত। একবার এইরকম এক ব্রত পালনের সময় রাজা পরীক্ষিত সেই বনে মৃগয়ায় এসেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত শিকারী। কোনো পশু তার লক্ষ্যভ্রষ্ট হতো না, কিন্তু সেদিন তার নিয়তি তাকে এইখানে টেনে নিয়ে এসেছিল। তার তীরে আহত একটি পলায়মান হরিণকে অনুসরণ করতে করতে তিনি দুর্গম বনের মধ্যে তপস্যারত শৌমিকের সামনে এসে উপস্থিত হলেন। তিনি তপস্যারত ঋষিকে উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি একটি আহত তীরবিদ্ধ হরিণকে দেখেছেন? আমায় শীঘ্র বলুন, সেটি কোন দিকে গেছে? যদিও রাজার অঙ্গাবরণ এবং অলঙ্কারাদি প্রমাণ করছিল যে তিনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তথাপি মৌনব্রত অবস্থায় থাকার জন্য তাঁর প্রশ্নটি ঋষির কর্ণগোচর হলেও তিনি কোনো উত্তর দিলেন না। তার প্রশ্ন শুনেও কেউ উত্তর দিচ্ছে না, এ কথা রাজা পরীক্ষিত বিশ্বাসই করতে পারছিলেন না। বারংবার প্রশ্ন করেও উত্তর না পেয়ে তিনি অত্যন্ত অপমানিত বোধ করলেন এবং নিকটেই একটি মৃত সাপ দেখতে পেয়ে তীরের অগ্রভাগ দিয়ে সেটিকে তুলে নিয়ে ঋষির গলায় জড়িয়ে দিলেন। ফিরে আসার সময় একজন অজানা ঋষির প্রতি তাঁর এই আচরণ তাকে অত্যন্ত পীড়া দিচ্ছিল, কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। ক্রোধবশে কৃত গর্হিত কর্মের ভয়াবহ পরিণাম যা তাঁর ধ্বংসের কারণ হতে চলেছে, তাকে রোধ করার কোনো উপায় আর ছিল না। ঋষি শৌমিক নিন্দাস্তুতির ঊর্ধ্বে অবস্থান করতেন। তিনি পরীক্ষিতের গুণাবলী, প্রজাদের মঙ্গলের জন্য তার প্রচেষ্টা এবং রাজ্য পরিচালনায় তার কুশলতার কথা জানতেন। তিনি রাজার এই আচরণের জন্য তাঁর প্রতি একটু ক্রুদ্ধ না হয়ে তপস্যায় মগ্ন হলেন। তীর দিয়ে জড়ানো সেই মৃত সাপটি তাঁর গলায় ঝুলতেই লাগল। ইতিমধ্যে তাঁর পুত্র শৃঙ্গী আশ্রমে ফিরে এলে আশ্রমিকরা তাঁর পিতার প্রতি রাজার এই দুর্ব্যবহারের কথা জানালেন। শৃঙ্গী ছিলেন তাঁর পিতার উপযুক্ত পুত্র। বৃথা কর্মে তিনি কখনো কাল যাপন করতেন না। তাঁর কর্ম, বাক্য এবং বাসনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলেও পিতার মতো তিনি ক্রোধকে জয় করতে পারেননি। যে কথা ক্রোধ বশে তাঁর মুখ দিয়ে বেরোতো তা প্রত্যাহার করা যেত না, তা সব সময় সফল হতো। যখন তিনি
তাঁর পিতার প্রতি মৃগয়ায় আসা রাজার অমর্যাদাকর আচরণের কথা শুনলেন, তখন যুগপৎ পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং তপস্যারত বৃদ্ধ পিতার প্রতি রাজার অবমাননাকর ব্যবহার তাঁর ক্রোধে ইন্ধনের কাজ করল। ক্রোধান্ধ হয়ে তিনি বললেন, যে ব্যক্তি আমার পিতার গলায় এইভাবে সাপ ঝুলিয়ে অপমান করেছে, আগামী 7 দিন 7 রাতের মধ্যে নাগরাজ তক্ষকের দর্শনে তার প্রাণ যাবে। ক্রুদ্ধ শৃঙ্গীর এই বাক্য বনের মধ্যে থাকা তক্ষকের কর্ণগোচর হল এবং সে এর সত্যতাকে প্রমাণের জন্য প্রস্তুত হতে থাকল। শমিকের মৌনব্রত তাঁর পুত্রের ফিরে আসার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছিল। পুত্রের এই অভিশাপ দেওয়ার কথা শুনে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। তিনি পুত্রকে উদ্দেশ্য করে বললেন, আমাদের রাজা মহান, তিনি সর্বসাধারণের মঙ্গলার্থে ন্যায়নীতি অবলম্বন করে রাজ্য পরিচালনা করেন। তাঁরই আশ্রয়ে আমরা এই গভীর বনে শান্তিতে ও নিরাপদে বসবাস করি এবং আমাদের তপস্যাদি ও অধ্যয়ন চালিয়ে যেতে পারি। তাছাড়া একজন তপস্বীর কখনোই কাউকে অভিশাপ দেওয়া উচিত নয়। দয়াই হলো মহতের ধর্ম এবং ক্ষমাই হলো তার সৌন্দর্য। রাজাকে ক্ষমা করাই তপস্বী জনচিত কাজ হতো। অন্তরের গভীরতম প্রদেশ থেকে উচ্চারিত সুমধুর এই ঋষিবাক্য তাঁর পুত্রের অশান্ত চিত্তের ওপর দিয়ে যেন শান্তি বারিধারার মতো প্রবাহিত হল। শান্তভাবে তিনি তাঁর পিতার গলা থেকে সেই মৃত সাপটিকে সরিয়ে দিলেন। ঋষি শমিক জানতেন যে তাঁর পুত্র যে বাক্য উচ্চারণ করেছিলেন তা অমোঘ। সেজন্য তিনি রাজা পরীক্ষিতকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়ার জন্য তাঁর কাছে গোপনে একজন দূত পাঠালেন। এদিকে রাজা যখন জানতে পারলেন তিনি যে মৌনব্রত অবলম্বনকারী ঋষিকে অবমাননা করেছিলেন, সেই ঋষি তাকে সতর্ক করার জন্য দূত পাঠিয়েছেন, তখন তাঁর কৃতকর্মের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত হলেন। অবশ্য এখন দুঃখ প্রকাশ করেও কোনো ফল হবে না। অভিশাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে অত্যন্ত সুরক্ষিত স্থানে সতর্ক হয়ে থাকতে হবে। তিনি তাই তাঁর মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে তাঁর একটি স্তম্ভের ওপর বাড়ি তৈরি করালেন। কোনো জীবিত প্রাণী যাতে অলক্ষ্যে প্রবেশ করতে না পারে এবং তাঁর কাছে যেতে না পারে, সেজন্য কঠোর প্রহরার ব্যবস্থাও করা হলো। 7 দিন 7 রাত পার না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়িটিতে থাকবেন এবং সেখান থেকে রাজ্য পরিচালনা ও পূজা পাঠ করবেন। বহির্জগতের সুখভোগের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। রাজার এই আসন্ন বিপদের কথা প্রজাদের মধ্যে ছড়িয়ে গেল। এদিকে তক্ষকও রাজপ্রাসাদের দিকে রওনা হলো। পথে আসার সময় বনের মধ্যে তক্ষকের সঙ্গে এক ব্রাহ্মণের দেখা হলো। তিনিও রাজপ্রাসাদের দিকেই আসছিলেন। সেই ব্রাহ্মণ ছিলেন প্রসিদ্ধ সর্পবিষ নিরোধক বৈদ্য কাশ্যপ। তাঁকে দেখে চিনতে পেরে তক্ষক সন্দেহবশত তাঁর গন্তব্যস্থল এবং সেখানে যাওয়ার উদ্দেশ্য সম্বন্ধে জানবার জন্য তাঁর সঙ্গে আলাপ জমালো। অবিলম্বে সে জানতে পারল তিনি সর্পদংশনের চিকিৎসা করার জন্য
রাজার কাছে যাচ্ছেন। ব্রাহ্মণকে তার বিষের শক্তি প্রদর্শনের জন্য সে নিকটেই একটি বিশাল বটগাছকে দংশন করল। মুহূর্ত মধ্যে সেটি ভস্মীভূত হয়ে গেল। সেই ব্রাহ্মণ তখন তার আরোগ্য শক্তি প্রদর্শন করলেন। সেই ভস্মের নিকট গিয়ে আশীর্বাণী মন্ত্র উচ্চারণ করা মাত্র সেটি থেকে পুনরায় অঙ্কুরোদ্গম হল এবং অল্প সময়ের মধ্যেই তা আবার সেই পুরাতন বিশাল বটগাছে পরিণত হল। এই দেখে তক্ষক বুঝতে পারল যে তার বিষের প্রভাবের থেকে এই ব্রাহ্মণের মন্ত্রের শক্তি অনেক বেশি এবং ইনি যদি রাজার কাছে যেতে পারেন তাহলে সে দংশন করলেও রাজা বেঁচে যাবেন। সে তখন সেই ব্রাহ্মণকে অনেক ধনরত্ন ইত্যাদি দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজার কাছে যাওয়া থেকে বিরত করতে চাইল। ব্রাহ্মণ যখন তাঁর যোগবলে জানতে পারলেন যে পরীক্ষিতের আয়ু শেষ হয়ে গিয়েছে এবং এই অভিশাপের হাত থেকে তিনি কোনো মতেই রক্ষা পাবেন না, তখন তক্ষকের দেওয়া ধনরত্ন নিয়ে চলে গেলেন। কর্মের থেকেও ভাগ্যের প্রভাব কত বেশি তা স্মরণ করে স্মিত হাস্যে তক্ষক আবার অরণ্যপথে অগ্রসর হল। এইভাবে 6 দিন 6 রাত্রি নির্বিঘ্নে কেটে গেল। 7ম দিনও এসে গেল, কিন্তু কোনো সাপের দেখা পাওয়া গেল না। লোকেরাও অনেকটা ভয়মুক্ত হল। রাজাও নিশ্চিন্ত বোধ করলেন। ঋষির পাঠানো সতর্কবার্তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য তার নিজেকে কাপুরুষ মনে হলো। কিন্তু মানুষ যখন স্বকার্যের পরিণামের কথা চিন্তা না করে বেপরোয়া হয়ে ওঠে, তখনই দেবতারা তাঁর দূতকে পাঠান। 7ম দিনের সূর্যাস্তের সময় এগিয়ে এলো। এই সময় কয়েকজন বনবাসী প্রজা রাজাকে দেওয়ার জন্য কিছু ফুল ফল ইত্যাদি উপহার সামগ্রী নিয়ে রাজার সঙ্গে দেখা করতে চাইল। প্রসন্ন চিত্তে রাজা তাদের পরিচয় না জেনেই সেইগুলি গ্রহণ করলেন। তারা চলে যাওয়ার স্বল্পক্ষণ পরেই রাজা এবং তাঁর পারিষদ যারা তাকে ঘিরে বসেছিল সকলেই সেই ফলগুলি খাওয়ার জন্য এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন এবং হাস্য পরিহাস করতে করতে সেইগুলি খেতে আরম্ভ করলেন। রাজা পরীক্ষিত যে ফলটি গ্রহণ করেছিলেন তার মধ্যে একটি ক্ষুদ্র উজ্জ্বল কৃষ্ণবর্ণের চক্ষু বিশিষ্ট তাম্রবর্ণের কীট ছিল। সেই সময় সূর্য অস্তাচলগামী অর্থাৎ সাপের সময় শেষ হতে চলেছে। এই মনে করে রাজার আর সতর্কতা রইল না। কিন্তু নিষ্ঠুর নিয়তি তার অতি নিকটেই উপস্থিত। সেই ছোট্ট কীটটিকে হাতে নিয়ে নিজের কণ্ঠদেশের কাছে এনে রাজা পরিহাসের সুরে বলতে লাগলেন, এইটি কি সেই তক্ষক নাকি যে আমায় দংশন করবে? রাজার সঙ্গীরা সবাই হাসতে লাগল এবং রাজা 1 সপ্তাহ আগে মরা সাপটিকে ঋষির গলায় যেভাবে জড়িয়ে দিয়েছিলেন, উপহাস করে ঠিক সেইভাবে এই ক্ষুদ্র পোকাটিকে নিজের গলার কাছে একইভাবে ধরলেন। এই কথা বলা মাত্রই সেই ক্ষুদ্র কীটটি বিশাল তক্ষকের রূপ ধারণ করল এবং তার মন্ত্রীরা ভয়ার্ত হয়ে দেখলেন যে সেই সর্প রাজার কণ্ঠ বেষ্টন করে বিশাল ফনা বিস্তার করে তাকে দংশন করল এবং সঙ্গে সঙ্গেই রাজা পরীক্ষিতের জীবনাবসান ঘটল। গল্পটি এখানে শেষ হলো। ওম শান্তি শান্তি শান্তি।